আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের 9 বা 10 যাই বলো, ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথের একদম প্রথম যে চ্যাপ্টারটা, বাস্তব সংখ্যা, যেটা দিয়ে কাইন্ড অফ তোমাদের ইন্ট্রোডাকশন করানো হইতেছে 9-10 এর জেনারেল ম্যাথে, ঠিক আছে, বা সাধারণ গণিতে, যেখানে আমরা নাম্বার নিয়ে কথা বলবো। ইন জেনারেল এখানে নাম্বার নিয়ে কথা হবে, ঠিক আছে, অনেকগুলা জিনিসপত্র নিয়ে কথাবার্তা হবে। তো আমরা কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। এখন প্রথমে যে জিনিসটা আমি বললাম যে নাম্বার বা সংখ্যা নিয়ে যে এই চ্যাপ্টারে কথাটা হবে, সংখ্যা কি কি হইতে পারে, নাম্বারস বা সংখ্যা কি কি হইতে পারে, ঠিক আছে। ফার্স্ট আমরা ওইটা বুঝি। ওকে, কালো কালির এটা কেটে দিই। আচ্ছা, এখন দেখি একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ পড়বো। ফার্স্টে আমি যে নাম্বারটা পড়াবো, ঠিক আছে, লাস্টে লিঙ্ক করবো সবগুলো, সমস্যা নেই, ওটা নিয়ে টেনশন খায় না বা প্যারা খায় না। একদম প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো স্বাভাবিক সংখ্যা। অথবা ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে, ন্যাচারাল নাম্বারস অথবা স্বাভাবিক সংখ্যা। এটাকে প্রকাশ করি আমরা এন দ্বারা, ঠিক আছে। এনটা লিখি এইভাবে, দুইটা দাগ দিয়ে এভাবে, ঠিক আছে, এইভাবে এনটা লেখা হয়। এখন এর মধ্যে ইনক্লুডেড হবে কারা? 1, 2, 3, 4 ডট ডট ডট, অর্থাৎ যেই সকল নাম্বার দিয়ে আমরা কাউন্ট করি বা গণনা করি, কাউন্টিং নাম্বার যেগুলা, সেগুলোর আমরা স্বাভাবিক সংখ্যা বলি। এখন বলবো ভাই জিরো থেকে জিরো কেন আসলো না? তুমি কি কাউন্ট জিরো থেকে শুরু করো নাকি ওয়ান থেকে শুরু করো? ওয়ান থেকে স্টার্ট করি। তো 1, 2, 3, 4 এগুলো আসবে আমার ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যা। ভালো কথা। তো স্বাভাবিক সংখ্যার পরে আমার কোন সংখ্যাটা আসবে? সেটা হলো পূর্ণ সংখ্যা, অথবা এটারে ইংলিশে বলা হয় ইন্টিজার। ইন্টিজার অথবা পূর্ণ সংখ্যা। এটাকে প্রকাশ করি আমরা জেড দ্বারা, বাট জেডটা লিখা হয় এভাবে, ঠিক আছে। এখন এর মধ্যে কারা আসবে? দেখো, এর মধ্যে আসবে হলো পজিটিভ নাম্বারগুলো আসবে। আমরা স্বাভাবিক সংখ্যায় যে পজিটিভগুলো নিছি 1, 2, 3, 4, পূর্ণ সংখ্যা যেগুলো, ওগুলো আসবে। জিরো আসবে এবং নেগেটিভ নাম্বারগুলো আসবে। তার মানে চিন্তা করি যে ধরো -3, -2, -1, এদিকে বামে ডট ডট ডট, দেন 0, 1, 2 ডট ডট ডট। জিরো আসবে, ডান সাইডের পজিটিভগুলো আসবে, বাম সাইডের নেগেটিভগুলো আসবে, কোনো দশমিক আসতে পারবে না। বোঝা গেছে? পূর্ণ সংখ্যা, ঠিক আছে, গেল। এটা হলো আমার ইন্টিজার। 3 নম্বরে যদি আমি আসি, 3 নম্বরে হলো আমার মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বা যেটার ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা কারা? মূলদ সংখ্যা হলো তারা যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেখানে পি কিউ কি বোঝাইতেছে? যেখানে পি ও কিউ হলো পরস্পর সহমৌলিক সংখ্যা। সহমৌলিক মানে এই দুইটাই মৌলিক সংখ্যা হবে। প্রথম পয়েন্ট হলো এইটা। ও কিউ এর মান এখানে অবভিয়াসলি জিরো হইতে পারবে না, ঠিক আছে। অ্যান্ড নোটিস করবা যে আমাদের যে এই পূর্ণ সংখ্যা যেগুলো আছে, কি বললাম, আমাদের যে পূর্ণ সংখ্যা আছে সেগুলোও কিন্তু কাইন্ড অফ এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। তো মূলদ সংখ্যার এখানে কাহিনী অনেক কিছু আছে। মূলদ সংখ্যা প্রকাশ করি কি দ্বারা, ওটাকে লিখে নিই। মূলদ সংখ্যা আমি প্রকাশ করি হলো এরকম কিউ দ্বারা। এখন মূলদ সংখ্যা চেনার উপায়, মূলদ সংখ্যার মধ্যে কারা কারা আছে দেখো, চেনার উপায়।
এক নম্বর হলো সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক যেমন ধরো 2.3, 2.4, 2.3, 2.1, ঠিক আছে, সসীম দশমিক। দেন আবৃত দশমিক, যেটা নিয়ে আমাদের চ্যাপ্টারের লাস্টের দিকে অনেক কথাবার্তা হবে। আবৃত দশমিক যেমন ধরো 2.3, তার উপর আমি একটা ডট দিলাম, এই ডটটা বুঝাইতেছে পৌনঃপুনিক, যেটা ইংলিশে রিকারিং বলা হয়। অ্যান্ড এই ডটটা মানে বুঝাইতেছে সংখ্যাটা অ্যাকচুয়ালি 2.3 না, 2.3333333, অসীম সংখ্যক 3 আসবে। তো এটা কিন্তু অসীম দশমিক, বাট তার মধ্যে একটা প্যাটার্ন আছে, ওই 3 রিপিট হইতেছে বারবার, ঠিক আছে। আর থার্ডে হলো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল। যেমন পূর্ণবর্গ সংখ্যা হলো 16, 16 রুট করলে কি আসবে 4, সেটা একটা মূলদ সংখ্যা। বোঝা গেছে কথা? তো এইভাবে হলো আমি চিনতে পারতেছি। অ্যান্ড এই মূলদ সংখ্যা বাদে যারা থাকবে সেগুলো হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আসবে কিউ প্রাইম, অর্থাৎ মূলদ সংখ্যা বাদে যারা আছে সেগুলো কি অমূলদ সংখ্যা, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ওটাও বলতে পারি, ঠিক আছে। এদেরকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। তো এখন যদি আমি কাইন্ড অফ ট্রি চিন্তা করি যে কোন সংখ্যা কি আছে, এর মধ্যে কিন্তু আরো অনেক সংখ্যা বলা হয় নাই, সংজ্ঞা আকারে বলা হয়নি। বাট যেমন ধরো এখানে পূর্ণ সংখ্যার মধ্যে চিন্তা করো, ধনাত্মক সংখ্যা আছে জিরোর বড় যেগুলো, ঋণাত্মক সংখ্যা আছে, ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা আছে, এই বাদে কি আমার জিরো আছে, জিরো ধনাত্মক সংখ্যা আবার ঋণাত্মক সংখ্যা। জিরো এবং ধনাত্মক মিলায়ে বলা হয় অঋণাত্মক, জিরো এবং ঋণাত্মক মিলায়ে বলা হয় অধনাত্মক, ঠিক আছে। এই বাদে আমি স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি চিন্তা করি, এখানে পূর্ণ তোমার মৌলিক সংখ্যা আছে, এখানে যৌগিক সংখ্যা আছে, তাই না। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 1 না, কিন্তু 2। আচ্ছা, এই বাদে ভগ্নাংশ যে আমরা পড়ছি, মূলদ সংখ্যার মধ্যে কিন্তু ভগ্নাংশ ইনক্লুডেড। মূলদ সংখ্যা কারা? যাদেরকে ওই ভগ্নাংশ আকারে লেখা যায়। তো ভগ্নাংশের মধ্যে প্রকৃত আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে, ঠিক আছে। তো আমরা ওই জিনিসপত্রতেও যাইতেছি। তো এখানে কিছু জিনিসপত্র বলা আছে, ভোগীযোগী জিনিসপত্র, যে কে কি করছে না করছে, তো এগুলো বাদ দিয়ে আমি শ্রেণীবিন্যাসে দেখো স্বাভাবিক সংখ্যা অলরেডি পড়ায় ফেলছি তোমাদের। আচ্ছা, দেন পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা বলি, জেড দ্বারা প্রকাশ করে। ভগ্নাংশ যেটা, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। এন্ড প্রকৃত অপ্রকৃত, প্রকৃত কারা? প্রকৃত ভগ্নাংশ মানে হলো তাদের লব ছোট, মানে উপরে যেটা আছে লব সেটা হরের ছোট, সমানও না, ছোট। আর অপ্রকৃত মানে হলো লব বড় বা সমান, লবটা হরের বড় হবে অথবা কি হবে? সমান হবে। আচ্ছা, মূলদ সংখ্যা আমরা পড়ছি, পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে যখন পি এবং কিউ পূর্ণ সংখ্যা অবভিয়াসলি পরস্পর সহমৌলিক হয়। আচ্ছা, যাই হোক, এবং কিউ জিরো হবে না, যেটা লিখছি আমি একটু আগেই। সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশই মূলদ সংখ্যা, যেটা আমি বলছি যে পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা, ভগ্নাংশও মূলদ সংখ্যা। এবারে আরো উদাহরণ দিচ্ছি যে ওই আবৃত দশমিক, সেটাও মূলদ সংখ্যা। আচ্ছা, অমূলদ সংখ্যা কারা? যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি কিউ হলো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এখন কথা হলো অমূলদ সংখ্যা কারা? পূর্ণবর্গ নয়, ধরো 3 বা 5 বা 7, এদেরকে আমি যখন বর্গমূল করব, পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল করলে সেটা অবশ্যই অমূলদ সংখ্যা আসে, ঠিক আছে। নেভার এন্ডিং নাম্বার আসে, যার মধ্যে কোনো প্যাটার্নও থাকে না। এই বাদে আরো অমূলদ সংখ্যা আছে, যেমন পাই একটা অমূলদ সংখ্যা, ই অয়েলার্স নাম্বারের ই একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। এখন ভগ্নাংশের মধ্যে দশমিক ভগ্নাংশ, যার মধ্যে মূলদ অমূলদ দুইটাই পড়তেছে, ঠিক আছে, যেটা নিয়ে আমার এখানে কথা বলার কিছু নেই। সসীম অসীমের কথা বলছি, যে ভগ্নাংশ সসীম মানে কি 2.3, এখানে ডিজিটটা সসীম কাউন্ট করা যাইতেছে,
অসীম মানে ডিজিটটা নেভার এন্ডিং, শেষ হইতেছে না। দেন আবৃত দশমিকের কথা বলছি, পৌনঃপুনিকের কাহিনী। তো মোটামুটি যা যা বলার ছিল আমি অলরেডি বলে ফেলছি। অ্যান্ড লাস্টলি হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে প্রকাশ করি আমরা আর দ্বারা। বাস্তব সংখ্যা মানে হলো যাবতীয় মানে যতগুলা সংখ্যা পড়ছি আমরা, মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যা পড়ছি যাবতীয় সকল সংখ্যাকে একসাথে আমরা কি বলি? বাস্তব সংখ্যা বলি। ঠিক আছে? আচ্ছা, এন্ড ধনাত্মক সংখ্যা বলছি শূন্য থেকে বড়, শূন্য থেকে ছোট হলো ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে হলো শূন্য সহ ধনাত্মক সংখ্যাগুলা, অধনাত্মক হলো শূন্য সহ ঋণাত্মক সংখ্যাগুলা। দেন একটা চার্ট বানানো হয়েছে যে বাস্তব সংখ্যারে মেইনলি মূলদ অমূলদে ভাগ করা হয়, মূলদরে আবার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশে ভাগ করা হয়, ভগ্নাংশে আবার সাধারণ ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ আছে। সাধারণ মানে ওইখানে প্রকৃত অপ্রকৃতর কাহিনী আছে। ঠিক আছে? দশমিক মানে সেখানে সসীম আছে, অসীম আছে। ঠিক আছে? সসীম অসীমের মধ্যে আবার কাহিনী আছে, অসীমের মধ্যে আবৃত একটা, অনাবৃত আরেকটা। তারপর আমরা ধনাত্মক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা দেখছি, যৌগিক সংখ্যা দেখছি, এই বাদে ওখানে ওয়ান থাকে। তো মোটামুটি জিনিসপত্র যা আছে আমি বলে ফেলছি অলরেডি। ঠিক আছে? তো আমরা যে কাজটা করবো, একদম প্রথম ম্যাথ, যেটা প্রথম উদাহরণ, দেখো কি বলছে। বলা হয়েছে যে √3, কি বলছে? বলা হয়েছে হলো √3 এবং √4 এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমি এখানে ম্যাথটা করি সাইডে। দেখো √3 এবং √4 এর মধ্যে √3 এটা যদি আমরা ক্যালকুলেটরে করি, ওরা যা করছে আমার দেখার দরকার নেই, আমি নিজের মতো ম্যাথটা করি। √3 এটারে বলা হয়েছে 1.73205 ... ঠিক আছে? এখন এইটা এবং 4 এর মাঝখানে দুইটা কি চাইছে? অমূলদ সংখ্যা চাইছে। ভালো কথা। এখন একটা অমূলদ সংখ্যা, এটা তো অমূলদ, 1.73205 ... শেষ হইতেছে না, অসীম এবং অনাবৃত, কারণ প্যাটার্ন নেই কোনো। কোনো প্যাটার্ন থাকলে ওই আবৃত, ওই পৌনঃপুনিক দিতাম। পৌনঃপুনিক আমি আসতেছি, লাস্টে অনেক কথাবার্তা আছে ওটা নিয়ে। তো যে কাজটা করব, এটা এবং 4 এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নিব। তো সোজা কথা, 1.73 অমূলদ সংখ্যার সাথে কিছু একটা যোগ দাও বা বিয়োগ দাও। বিয়োগ দিলে তো হলো কমে যাবে, যোগ দাও। তো আমি ধরলাম যে এর মাঝে দুইটা অমূলদ সংখ্যা এ বি, এবং সেই এ হইল এই √3 এর সাথে 1 যোগ করলে আসে, এটার সাথে 1 যোগ করলে 2.73। তো এদের 4 এবং এটার মধ্যেই আছে। আর বি আমি চিন্তা করতেছি √3 প্লাস 2 না নিয়ে তুমি 0.5ও নিতে পারতা। তো 2 এবং 1.73 কত? 3.73, তাও এদের মধ্যেই আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে √3 তার থেকে বড় √3 প্লাস 1, তার থেকে বড় √3 প্লাস 2 এবং তার থেকে বড় 4। তো এই দুইটা সংখ্যা কিন্তু √3 এবং 4 এর মধ্যেই পড়ছে। যেহেতু পড়ছে তার মানে এই দুইটা হলো আমার অমূলদ সংখ্যা। ঠিক আছে? এখানে আহামরি তেমন কিছু বলার ছিল না। আমাদের ফেমাস একটা ম্যাথ আছে, ওটা আমি আসতেছি, বাট এখানে আমার বাস্তব সংখ্যার কিছু প্রপার্টি আছে। প্রথম প্রপার্টি কি? প্রথম প্রপার্টিরে বলা হয় বিনিময় বিধি। বিনিময় বিধি, যে a প্লাস বি যেই কথা, বি প্লাস এ একই কথা। ঠিক আছে? আচ্ছা সরি, এটা 2 নাম্বারটা ভুলে একে লিখে রেখেছি। দুই নাম্বারটা যে a প্লাস বি যেই কথা, বি প্লাস এ একই কথা, এ বি যেই কথা, বি এ একই কথা। এবং এ বি, প্রথমটা কি বলছে? এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হলে এদের যোগফল এবং গুণফল দুইটাই কি হবে? বাস্তব সংখ্যা হবে। গেল। থার্ড যেটারে অ্যাসোসিয়েটিভ ল বলা হয়। ঠিক আছে? সহযোজন বিধি, যে এ প্লাস বি প্লাস সি যেই কথা, মানে এ প্লাস বি আগে যোগ করে দেন সি যোগ করলে যেই কথা, বি প্লাস সি যোগ করে দেন এ যোগ করলে একই কথা। এবং গুণের ক্ষেত্রেও সেম, যে এ বি গুণ করে সি গুণ করা যেই কথা, এ গুণ করে তার মানে বি সি গুণ করে তার সাথে এ গুণ করা একই কথা। 4 নাম্বার যেটা আছে, যে 0 আর 1 দুইটা সংখ্যা, 0 আর 1 সমান না, এটা আমরা এমনিও জানি। আর এই যে দুইটা, এই দুইটারে বলা হয় অভেদক। প্রথমটারে বলা হয় যোগের অভেদক, উচ্চারণ এমন হইতেছে কেন আমার, যোগের অভেদক। পরেরটা হলো গুণের অভেদক। ঠিক আছে? বইয়ের মধ্যে লিখে রেখো যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে কোনো চেঞ্জ হয় না, a প্লাস 0 অথবা 0 প্লাস এ থাকে। আর গুণের ক্ষেত্রে 1 গুণ করলে কোনো চেঞ্জ হয় না, a ইন্টু 1, 1 ইন্টু এ একই থাকে, এই থাকে। আর লাস্টেরটা হলো বিপরীতক। প্রথমটা হলো যোগের বিপরীতক,
যে এ এর সাথে মাইনাস এ যোগ করলে 0 আসে, পরেরটা হলো গুণের বিপরীতক, যে এ এর সাথে 1/a গুণ করলে 1 আসে। ঠিক আছে, এরপরে আসো যে এ বি সি বাস্তব সংখ্যা হলে এটারে বন্টন বিধি বলে। a ইন্টু বি প্লাস সি মানে এর সাথে বি গুণ হবে এর সাথে সি, এ বি প্লাস এ সি। এ বি সি বাস্তব, এ এবং বি বাস্তব সংখ্যা, ঠিক আছে। এ এবং বি বাস্তব সংখ্যা হলে এটারে ল অফ ট্রাইকোমেট্রি বলে, প্রবাবলি আমার যতদূর মনে আছে, যে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা হলে এ বি এর থেকে ছোট হবে, অথবা এ বি এর থেকে বড় হবে, অথবা এ আর বি সমান হবে। এই তিনটা বাদে আর কোনো অপশন নেই। ল অফ, সরি মনে পড়ছে, ল অফ ট্রাইকোটমি বলে এটা, ল অফ ট্রাইকোটমি, যে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা হলে এ বি এর থেকে ছোট হবে, অথবা বড় হবে, অথবা সমান হবে। ঠিক আছে, সিলি সিলি রুল লাগে আই নো, বাট তাও একটু পড়া লাগবে আমাদের। এ বি সি বাস্তব সংখ্যা, এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে দুই সাইডে আমরা সি যোগ করলেও এটা ঠিকই থাকবে, অর্থাৎ এ বি এর থেকে ছোট, দুই সাইডে সি যোগ করো, এ প্লাস সি এটা বি প্লাস সি এর থেকে ছোট। আচ্ছা, এখন লাস্টে যেটা এ বি সি বাস্তব সংখ্যা এবং বলে দিছে হলো এ লেস দেন বি। এখন এ এর সাথে আমি সি গুণ দিলাম, বি এর সাথে আমি সি গুণ দিলাম। এটা ছোটও থাকতে পারে অথবা উল্টায় যেতে পারে। কখন উল্টায় যাবে? যখন সি এর মান 0-র ছোট মানে নেগেটিভ হবে তখন উল্টায় যাবে, আর সি এর মান 0-র বড় হলে যা আছে তাই। যেমন উদাহরণ দিই, ধরো আমি বললাম এ এর মান 5, এটা বি এর মান হলো 7, 5 7-এর ছোট। এখন এটারে সি দ্বারা গুণ করো, একটা সংখ্যা দ্বারা গুণ করলাম, সেটা ধরো 3, তার মানে 3 5 15, 3 7 21। দেখো ওই সেম শর্তটাই আছে না, 15 তো 21-এর থেকে ছোট। তার মানে আমি এমন একটা সংখ্যা দ্বারা গুণ করলাম যেটা 0-র বড়, গুণ করার পর কোনো চেঞ্জ হবে না, উল্টাবে না। কিন্তু আমি এমন একটা সংখ্যা দ্বারা এবার গুণ করব যেটা 0-র ছোট, ধরো -1, তার মানে -5 -7। এইবার দেখো -5 কিন্তু বড়, চিহ্নটা উল্টে গেছে, সম্পর্ক উল্টে গেছে। তার মানে 0-র বড় কিছু দ্বারা গুণ ভাগ করলে, শুধু গুণ না ভাগের ক্ষেত্র, গুণ ভাগ করলে যা ছিল তোমার বড় ছোট লেস দেন গ্রেটার দেন যা আছে সেম থাকবে, কিন্তু 0-র ছোট কিছু দিয়ে গুণ ভাগ করলে ওটা উল্টে যাবে। আচ্ছা, এখন আমাদের সেই ফেমাস একটা প্রশ্ন যে √2 একটা অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করো। √2 একটা অমূলদ সংখ্যা, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, এরপর আমরা দশমিক ভগ্নাংশতে চলে যাব। তো যাই হোক, √2 অমূলদ সংখ্যা, এটা আমরা প্রুফ করতে চাইতেছি। আমি আমার মতো আলাদাভাবে প্রুফ করাই, দেখি। প্রমাণ করতে হবে √2 একটা অমূলদ সংখ্যা। আমি ফার্স্ট একটু জাস্ট বুঝাই নি, দেন আমি আবার ম্যাথটা করাইতেছি। তো √2 একটা অমূলদ সংখ্যা, তো আমি এই প্রমাণটা ফার্স্টেই করব না, আমি চিন্তা করে নিব যে আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম যে √2 একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তো আমি যদি এটা প্রমাণ করতে পারি যে না √2 মূলদ না, তার মানে সমূলদ। কারণ বাস্তব সংখ্যারে মেইনলি মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়, মূলদ অমূলদ। যদি প্রমাণ করতে পারি সে মূলদ না, তার মানে ইজিলি প্রুফ করা যাবে সে অমূলদ সংখ্যা। বোঝা গেছে? আচ্ছা, যাই হোক, মার্কার কই? আচ্ছা, দেখো এদিকে, আমরা ধরে নিই যে ধরি √2 মূলদ সংখ্যা। যেহেতু √2 মূলদ, তার মানে √2 রে p/q আকারে প্রকাশ করা যাবে। যাবে, অবভিয়াসলি যাবে, যদি মূলদ হয় যাবে। তো আমরা দুই সাইডে স্কয়ার করব, স্কয়ার করলে আসবে 2 সমান p²/q²। একটা জিনিস মাথায় রাখবা, p/q আকারে যখন প্রকাশ করছো, p ও q অবভিয়াসলি পূর্ণ সংখ্যা, সহমৌলিক এবং পূর্ণ সংখ্যা, না সহমৌলিক না, শুধু পূর্ণ সংখ্যা, এবং q 0 হবে না। আচ্ছা, তাহলে এখন আমি দুই সাইডে যদি q গুণ দিই, তাহলে 2q সমান p²/q² ইন্টু q। তার মানে 2q সমান p²/q। এখন দেখো, ঠান্ডা মাথায় বুঝো, পি কিউ কিন্তু পূর্ণ সংখ্যা, পি এবং কিউ দুইটাই। তো পি এবং কিউ যদি পূর্ণ সংখ্যা, এবং স্পেসিফিক্যালি কিউ যদি পূর্ণ সংখ্যা হয়, কিউ পূর্ণ সংখ্যা হলে কিউ পূর্ণ সংখ্যা হলে 2q পূর্ণ সংখ্যার সাথে 2 গুণ করলেও পূর্ণ সংখ্যাই থাকবে। কিন্তু
পি স্কোয়ার বাই কিউ, পি সংখ্যাটার স্কোয়ার করে কিউ দ্বারা ভাগ করতেছো, এইটা তো পূর্ণ সংখ্যা থাকবে না, তাই না? কারণ পি কিউ পূর্ণ সংখ্যা সহমৌলিকের কথা বলছিলাম, তো এদেরকে আমি পি রে স্কোয়ার করে কিউ দ্বারা ভাগ করলে সেটা জীবনেও পূর্ণ সংখ্যা আসবে না, দশমিকের ঘরে কিছু একটা আসবে, পূর্ণ সংখ্যা আসবে না। তার মানে আমি দেখতেছি টু কিউ পূর্ণ সংখ্যা হবে, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা হবে না। যেহেতু দুইটা টোটালি ডিফারেন্ট সংখ্যা, তার মানে এদের সমান হওয়ার তো কোনো চান্সই থাকে না। তার মানে আমি যে শর্তটা আনছি এটা অ্যাকচুয়ালি ট্রু না। এটা যেহেতু ট্রু না, এটা যেহেতু ট্রু না, তার মানে একদম শুরুতে যেটা ধরে নিয়েছিলাম যে রুট টু সমান পি বাই কিউ, সেটাও অ্যাকচুয়ালি ট্রু না। তার মানে রুট টু আমার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তার মানে রুট টু মূলদ নয়, তার মানে রুট টু অমূলদ। ঠিক আছে, যেটা আগের পেজে ওইটাই লিখছে যে পূর্ণ সংখ্যা এই আকারে প্রকাশ করা যাবে না, তার মানে এটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, আরেকবার রিওয়াইন্ড করে দেখে নিও, বোর্ডে দেখা যায়। আচ্ছা, তো চার্জের ঝামেলার কারণে ভিডিওটা কাটা লাগছিল। যাই হোক, যদ্দূর পড়ছিলাম আমরা যে রুট টু অমূলদ সংখ্যা, ওটা কাজ হয়ে গেছে। তো এরপরে হইলো সিমিলারলি প্রশ্ন একটা আছে রুট থ্রি অমূলদ সংখ্যা, সেম প্রসেসেই করব। এরপরে একটা কোয়েশ্চেন আছে, দেখো, যে বলা হয়েছে যে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে সেইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। চারটা ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ধরো 2 3 4 5 অথবা 7 8 9 10, অর্থাৎ একটা যদি আমি x ধরি, বাকি চারটা হবে, বাকি তিনটা হবে x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3। তো এদের গুণফলের সাথে আমি 1 যোগ করতেছি। এদের গুণফল মানে কি? x, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, তার সাথে আমি যোগ করতেছি হলো 1। ঠিক আছে, আচ্ছা, এখন যেই কাজটা আমরা করব, এটা বাতো না, ইকুয়াল, এক্ষেত্রে মাথায় রাখবা যে ম্যাথটা মিলানোর জন্য আমরা যে কাজটা করব, এই x এর সাথে আমরা হলো x প্লাস 3 গুণ দিব, তাহলে ম্যাথটা দেখবা ইজিলি মিলতেছে। x এর সাথে x প্লাস 3 গুণ দাও, আসবে x স্কোয়ার প্লাস 3x, আর এখানে x প্লাস 1 x প্লাস 2 গুণ দাও, আসবে কত? x স্কোয়ার প্লাস 2x প্লাস x ইন্টু 1 মানে কত? x প্লাস 2 কে 2, আর এইদিকে প্লাস 1, তো x স্কোয়ার প্লাস 3x, এখানে দেখো x স্কোয়ার প্লাস 2x আর x কত? 3x প্লাস কত? 2 প্লাস 1। এখন আমরা যে কাজটা করব, আমরা x স্কোয়ার প্লাস 3x এটারে ধরো a চিন্তা করব, এটারে যদি a চিন্তা করি তাহলে আসে a ইন্টু a প্লাস 2 তার সাথে 1, এটা আমরা সাইডে লিখবো যে ধরি x স্কোয়ার প্লাস 3x, এটার আমরা ধরতেছি a। ঠিক আছে, তাহলে এটা গুণ করে দাও, a ইন্টু a কত? a স্কোয়ার 2a প্লাস 1, a ইন্টু a হলো a স্কোয়ার, 2 ইন্টু a হলো 2a প্লাস 1। এখন দেখো a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 বলা যায় a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1, আর 1 রে বলা যায় 1 স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার পড়তেছে, যা পূর্ণবর্গ। এটাই তো প্রুফ করার ছিল। ওয়েল এর মান বসা দিতে পারো, এর মান কত ছিল? এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x আর এখানে প্লাস 1, এটার হোল স্কোয়ার, এই যা পূর্ণবর্গ। তার মানে প্রমাণ করার ছিল যে পূর্ণবর্গ, সেটা হয়ে গেছে। বোঝা গেছে কথা? রেকর্ড হয়? হয়। ওকে, নেক্সট দশমিক ভগ্নাংশ। এইবার আমরা মেইন জিনিসে আসছি, যে একটা দশমিক ভগ্নাংশ, যেমন ধরো 2.0, ঠিক আছে, 0.4, 0.33, ঠিক আছে, এই দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যার যে ব্যাপারটা, দশমিক ভগ্নাংশ মেইনলি হলো 3 প্রকার: সসীম, দেন হলো অসীম। অসীমের মধ্যে 2টা টাইপ আছে, একটা হলো আবৃত, একটা হলো অনাবৃত। সসীম, অসীম আর হলো আবৃত। ঠিক আছে, সসীম, অসীম, আবৃত, অথবা এভাবে চিন্তা করো, সসীম দশমিক, অসীম দশমিকের 2টা ভাগ, একটা আবৃত একটা অনাবৃত। এখন আবৃত
জিনিসটা কি, এইটা নিয়ে মেইনলি আমাদের এখানে পড়াশোনা হবে। ঠিক আছে, দেখো যে সসীম দশমিক ভগ্নাংশ বলতে বুঝাইতেছে যে দশমিকের পর ডান দিকে যে আমার সংখ্যা বা অঙ্ক আছে যেটা, সেটা লিমিটেড থাকবে। 0.12 শেষ হইলো 1.023। দেখছো এখানে কিন্তু দশমিকের পরের ডিজিটগুলো লিমিটেড, কিন্তু যদি লিমিটেড না থাকে তখন সেটা বলবো অসীম দশমিক। অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক কখনো শেষ হয় না, কন্টিনিউয়াস আসতে থাকে, কিন্তু এখানে কোনো রিপিটেশন হয় না, কোনো প্যাটার্ন পাওয়া যায় না। যদি প্যাটার্ন পাওয়া যায় তখন সেটারে বলবো আমরা আবৃত্ত দশমিক। আবৃত্ত দশমিক ভগ্নাংশে আমরা কি পাইতেছি, আবৃত্ত দশমিক সংখ্যায় আমরা একটা প্যাটার্ন পাইতেছি। যেমন ধরো 5.1276 576, আচ্ছা এখানে রিপিটেশন কত হইতেছে 765, তাই তো 765 অথবা 3.333, এখানে রিপিট হইতেছে 3, 2.454545 রিপিট হইতেছে কত 45। অর্থাৎ দশমিকের পরে ইনফাইনাইট সংখ্যক ডিজিট আছে, কিন্তু তার মধ্যে একটা প্যাটার্ন আছে, তার মধ্যে একটা প্যাটার্ন আছে। তো ওই ক্ষেত্রে আমরা কি করি, ওইগুলোর আমরা বলি আবৃত্ত দশমিক। ঠিক আছে, ভালো কথা। তো তোমাদের যেটা বলছিলাম যে আবৃত্ত দশমিকগুলো কিন্তু মূলদ সংখ্যা, একদম শুরুতে বলছিলাম। আর অসীম অমূলদ, অসীম যেগুলো যেগুলো আবৃত্ত না, ঠিক আছে, সেগুলো কিন্তু অমূলদ সংখ্যা, যেটা আমরা অলরেডি বলছি। তো আমাদের এখানে কাজ হবে মেইনলি হলো আবৃত্ত দশমিক নিয়ে। নোটিস করা আবৃত্ত দশমিকের ক্ষেত্রে আমি ম্যাথ নেই, একটা ম্যাথ দিয়ে বুঝালে বেটার হবে। এই ম্যাথটা নেই। 3/11, 3/11 তার মানে আমি 3 রে ভাগ করতেছি 11 দিয়ে, বুঝছো? ঠিক আছে, আর থিওরি আমি পড়াইতেছি, সমস্যা নেই, জাস্ট ম্যাথটা বুঝো আগে। তো আপাতত ভাগ যাইতেছে না, তো দশমিক নাও, একটা 0 আসবে। এখানে যদি আমি 2 দেই তাহলে 2 11 22, 8 নামবে, একটা 0 নিতে পারবো। এরপর আমি 7 দিলে কত আসবে 77, 3 নামবে, একটা 0 নিতে পারবো। 2 দিলে আসবে 22, তারপর 8 নামবে, 0 নিতে পারবো, তারপর দিতে পারবো 7, 7 দিলে আসবে 77, থাকবে 3, একটা 0 নামবে, 2 দিলে আসবে 22, থাকবে 8, একটা 0 নামবে, 7 দিলে আসবে 77। এই প্রসেসটা কিন্তু রিপিট হইতে থাকবে। তার মানে বুঝো 3/11 এটা আসতেছে কত 0.272727 ডট ডট ডট। আচ্ছা, ভালো কথা, ভালো কথা। তো এটা একটা সংখ্যা আসলো 0.272727। তো আমি আরো কয়েকটা উদাহরণ নিব। 0.333333। আচ্ছা, এই ক্ষেত্রে এটারে কিভাবে লিখবো, আর 0.272727 যেটা আমার মাত্র আসছে ওটারে কিভাবে লিখবো। আরেকটা উদাহরণ নিতেছি, 0.321 ডট ডট ডট, এটারই বা কিভাবে লিখবো। দেখো সোজা কথা, তুমি ফার্স্টে খুঁজে বের করবা রিপিটিং পার্ট কোনটা। দেখো প্রথমটার ক্ষেত্রে রিপিটিং পার্টটা হলো 3 রিপিট হইতেছে, একটা ডিজিটই বারবার রিপিট হইতেছে। তো সুন্দর মতো কি করবা, তার উপর একটা ডট চিহ্ন দিয়ে দিবা, যেটা আমরা বলি পৌনঃপুনিক, ইংলিশে রিকারিং বলা হয়। ঠিক আছে, তো যখন এই রিকারিংটা উঠে দিব ওই পার্টটা বারবার রিপিট হবে, 3 রিপিট হতে থাকবে। এখন 0.27 এখানে রিপিটিং পার্ট কোনটা, 272727। তো যে কাজটা করবে, একদম প্রথম রিপিটিং পার্টটা লিখবা। যদি একটা ডিজিট হইতো তাহলে কি তার উপর পৌনঃপুনিক দিতাম। একের অধিক ডিজিট হইলে একদম শুরুর ডিজিটের উপরেও পৌনঃপুনিক দিবা, লাস্টের ডিজিটের উপরেও পৌনঃপুনিক দিবা। তো 27 দুইটার উপরেই আসতেছে, কারণ শুরুরটা 2, লাস্টেরটা 7। পরে দেখো 321 রিপিট হইতেছে, তাহলে প্রথম যে ইউনিটটা 321 লিখবা, প্রথম অঙ্কের উপর পৌনঃপুনিক, লাস্টেরটার উপর পৌনঃপুনিক। ঠিক আছে, আচ্ছা আমি আরো কিছু উদাহরণ বলি তোমার এইদিকে। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে এটা পরে আসতেছি, এটা পরে আসতেছি। হয়ে গেল এদিকে না, দাঁড়াও, আবৃত অনাবৃতর যে ব্যাপারটা, এটা তো বললামই যে 2.555, তাহলে 2.5 এর পৌনঃপুনিক
124 তাহলে 124 নিয়ে একদম শুরুতে এবং লাস্টে পৌনপুনিক। ঠিক আছে, পৌনপুনিক দেওয়া যে অংশটা, ধরো আমি আরেকটা সংখ্যা নেই, ধরো 3.2171717 ডট ডট ডট, এখানে রিপিট হইতেছে কে 171717, তো 3.2 পর্যন্ত লিখবো, রিপিট হওয়া শুরু করছে 17 থেকে, 17 লিখলা, তার উপর পৌনপুনিক। এখন এই দিকে দেখো দশমিকের পর পৌনপুনিক ছাড়া যেটা আছে, পৌনপুনিক ছাড়া, দশমিকের পরে পৌনপুনিক ছাড়া যেটা আছে সেটার আমরা বলবো অনাবৃত, যার উপর পৌনপুনিক নাই। আর যেই অংশটার উপর পৌনপুনিক আছে সেটার আমি বলবো আবৃত, আবৃত বা আবৃত্ত, যাই বলো। ঠিক আছে, আবৃত লিখছি, এটা আবৃত্ত হবে, তো আর কি। যাই হোক, তো এইখানের জিনিসপত্র গেল। তাহলে পৌনপুনিকের কনসেপ্ট বুঝতে পারছি, যে একটা সংখ্যা পাইলে আমরা ধরো, আচ্ছা এখানে প্রকারভেদ আসবে, যে বিশুদ্ধ পৌনপুনিক কোনগুলা, যেখানে কোনো অনাবৃত অংশ থাকবে না। ঠিক আছে, শুধুমাত্র আবৃত্ত অংশ থাকলে, শুধুমাত্র দেখো, শুধুমাত্র আবৃত্ত অংশ থাকলে, আবৃত্ত অংশ ছাড়া কোনো অঙ্ক না থাকলে সেটা হলো বিশুদ্ধ পৌনপুনিক। আর আবৃত অনাবৃত দুইটাই থাকলে তখন মিশ্র পৌনপুনিক। ঠিক আছে, আচ্ছা তাহলে কিভাবে করে দেখলাম, লিখে কিভাবে ওটা দেখলাম। এখন ভগ্নাংশে রূপান্তর করো। দেখো তিনটা ম্যাথ নিছি আমরা, 0.3 এর পৌনপুনিক, এটা কত আসবে, 0.24 এর পৌনপুনিক, এটা কত আসবে, আর ওইদিকে হলো 42.3478 এর উপর পৌনপুনিক, এটা কত আসবে। সোজা কথা, এটার ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। প্রথম যে কাজটা করবা, পৌনপুনিক বাদ দিবা, দশমিক বাদ দিবা, দেওয়ার পর যেই সংখ্যাটা থাকে ওটা লিখবা। পৌনপুনিক বাদ, দশমিক বাদ, তার মানে থাকে 0.3, তার মানে শুধু 3 লিখলাম। আচ্ছা ভালো কথা। এখন তুমি ওই পৌনপুনিকের পার্টটা বাদ দাও, দশমিক উঠায় ফেলছো, দশমিক নাই, পৌনপুনিকের পার্টটা বাদ দাও, দিলাম, পৌনপুনিকের অংশটা বাদ, তাহলে থাকে কত, 0, ওটা বিয়োগ হবে। পৌনপুনিকের অংশটা উঠায় দিলে, পৌনপুনিক উঠায় দিলে যে পার্টটা থাকবে সেটা কি হবে, আমার বিয়োগ হবে, গেল। আর নিচে কি হবে, নিচে দেখবা যে আবৃত অংশ বা আবৃত অঙ্ক কয়টা আছে, এখানে আবৃত অঙ্ক আছে হলো একটা, তার জন্য একটা 9 আসবে। নিচে দেখো আবৃত অঙ্কের জন্য কত আসবে, 9। আবৃত অঙ্কের জন্য 9 এবং অনাবৃত অঙ্কের জন্য আসবে 0। তো আবৃতর জন্য আছে 9। এখন দেখো দশমিকের পরে, দশমিকের পরে অনাবৃত আছে আর নাই, তো কোনো 0 আসবে না। ঠিক আছে, আমি পরেরটাও দেখাই, তাহলে এটা থাকে হলো 3/9। পরেরটা দেখে আরো ক্লিয়ার হবে। পৌনপুনিক বাদ, দশমিক বাদ, থাকে কত, 024 মানে 24, মাইনাস পৌনপুনিক বাদ দিয়ে পৌনপুনিক বাদ দিয়ে দাও, পৌনপুনিক বাদ দিয়ে দাও, এখন দেখো কত থাকে, 0। নিচে দশমিকের পরে আমার পৌনপুনিক সহ মানে আবৃত কয়টা ডিজিট আছে, 2টা, এই জন্য 2টা 9, এবং অনাবৃত নাই, এই জন্য কোনো 0 আসবে না, তার মানে থাকবে 24/99। লাস্টে দশমিক উঠায় দাও, পৌনপুনিক বাদ দিয়ে চিন্তা করো, তাহলে নাম্বারটা থাকে 42347 8। এরপর তুমি পৌনপুনিকের পার্টটা বাদ দাও, থাকে 4234, ওটা বিয়োগ যাবে। ঠিক আছে, নিচে কে আসবে, দেখো দশমিকের পরে আবৃত 2টা ডিজিট আছে, এই জন্য 2টা 9 আসবে, অনাবৃত কয়টা আছে, 2টা, এই জন্য 2টা 0 আসবে। বোঝা গেছে। উপরে কি কাজ করবা, দশমিক আর পৌনপুনিক উঠায় যেটা থাকে 423478 পুরোটা লিখবা, এরপর পৌনপুনিক পার্ট বাদ দিয়ে, অবভিয়াসলি দশমিকও বাদ দিয়ে যেটা থাকবে সেটা বিয়োগ করবা। নিচে দেখবা দশমিকের পর আবৃত কয়টা আছে, 2টা ডিজিট, এই জন্য 2টা 9, অনাবৃত 2টা আছে, এই জন্য 2টা 0। তাহলে 42347 8 মাইনাস 4234, এটা থাকে হলো 419244, নিচে থাকে 9900। ঠিক আছে, গেল। এটার এই ভুগিযোগী দিয়ে করছে, বাদ দাও,
ডেসক্রিপশন পড়ার দরকার নেই, জাস্ট আমি যেটা বলছি এটা মনে রেখো, ঠিক আছে? আরেকটা ভগ্নাংশের প্রকাশ আছে, এটাও দেখা দিই। 5.23457, তাহলে দশমিক বাদ দাও, পৌনপুনিক বাদ দাও, 423,457, এটা থেকে পৌনপুনিকের পার্টটা বাদ দিলে কি থাকে? 523। নিচে দেখো আবৃত অংশ কয়টা আছে, ডিজিট কয়টা? 3টা, 9 9 9, অনাবৃত 2টা, 2টা 0, কাজ শেষ। দেন ক্যালকুলেট করলে যা আসবে, ঠিক আছে? আচ্ছা, সাধারণ ভগ্নাংশ প্রকাশের নিয়ম এই যেটা বলছি ওটাই করছে, ঠিক আছে? আহামরি আর এখানে নতুন কিছু নাই। আচ্ছা, এখন সদৃশ এবং অসদৃশের ব্যাপার আছে একটা। ধরো কয়েকটা দশমিক সংখ্যা দেয়া আছে আবৃত, কয়েকটা, ঠিক আছে? এবং তাদের মধ্যে যদি আবৃত ও অনাবৃত অঙ্ক সংখ্যা সমান হয়, তখন তাকে আমরা বলি সদৃশ। যেমন উদাহরণ দেখি, না হইলে অসদৃশ। যেমন দেখো এই 3টা সংখ্যা, এখানে দেখো আবৃত কয়টা? 2টা, অনাবৃত নাই, মানে অনাবৃত 0। এখানে দেখো দশমিকের পর আবৃত 2টা, অনাবৃত 0, ঠিক আছে? আচ্ছা, এই 2টা কিন্তু তাহলে আমার সদৃশ, ঠিক আছে? আবার এই 2টা দেখো, আবৃত কয়টা? 1টা, এখানে 3, এখানে 7, অনাবৃত 2টা, তাই না? আবৃত অনাবৃত মিললো, তার মানে এরা সদৃশ। কিন্তু এখানে দেখো তো এই 2টার ক্ষেত্রে আবৃত কয়টা? ওর আবৃত 3টা, ওর আবৃত 3টা, ওর অনাবৃত 1টা, ওর অনাবৃত 2টা, মিলে নেই, অসদৃশ, ঠিক আছে? পরেরটার ক্ষেত্রেও সেম, আবৃত 2টা, অনাবৃত 2টা, আবৃত 3টা, অনাবৃত 2টা, মিলে নেই, অসদৃশ। বোঝা গেছে? তাহলে আবৃত অনাবৃত সংখ্যা মিলতে হবে, ঠিক আছে? তখন তার আমরা সদৃশ বলতে পারবো। আর সদৃশ হলে তখন যোগ বিয়োগ করা যাবে ইজিলি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো সদৃশ যদি না থাকে তাহলে তো আমার সদৃশ করে নিতে হবে যোগ বিয়োগ করার ক্ষেত্রে। তো সেটা আমি কিভাবে করব? দেখো, আবৃতর এটা তো বললামই, এখন সদৃশ আমি কিভাবে করি, ঠিক আছে? সদৃশ কিভাবে করি আমি ম্যাথ দিয়ে বোঝাবো, ঠিক আছে? ম্যাথ নেই, ম্যাথ কই? আরে কই ম্যাথ কই? যোগ বিয়োগে চলে আসছি। এখানে সাইডে হবে সংখ্যা নেই, এখান থেকে নেই। 1.7643 নেই, 1.7643। আচ্ছা, এখানে কোনো আবৃত নেই। 3.24, 2.78346, ঠিক আছে? ওকে, এখন আমি যে কাজটা করব, আমার ফার্স্টে হিসাব করতে হবে আবৃত কয়টা, অনাবৃত কয়টা। দেখো, আবৃত প্রথমটায় নাই, মানে 0, পরেরটায় কয়টা? 2টা, তারপরেরটায় কয়টা? 3টা। ভালো কথা। অনাবৃত যদি চিন্তা করি, প্রথমটায় 4টা, পরেরটায় নাই, মানে 0, লাস্টেরটায় 2টা, তাই তো? মিলায় নেই। ঠিক আছে, আচ্ছা, গেল। এখন কথা হলো আমি যে সদৃশ বানাবো, বুঝো, আমি যে এই 3টারে সদৃশ বানাবো, মানে এমন অবস্থায় নিয়ে যাব যেন তাদের আবৃত এবং অনাবৃত অঙ্ক সংখ্যা সেম হয়, ঠিক আছে? এখন কিভাবে করব? আমার সদৃশ যে, বুঝো, আমার সদৃশ সংখ্যাগুলোয়, সদৃশ সংখ্যায় আবৃত অঙ্ক কয়টা হবে, অনাবৃত অঙ্ক কয়টা হবে? সোজা কথা, আমার যে কয়টা সংখ্যা দেয়া আছে, ঠান্ডা মাথায় বুঝো, আমার যে কয়টা সংখ্যা দেয়া আছে তাদের অনাবৃত নাম্বারটা দেখো, একটায় 4টা, একটায় 0, একটায় হলো 2। তো এদের মধ্যে ম্যাক্সিমাম যেটা, সর্বোচ্চ কত? 4। আমার সদৃশ সংখ্যায় অনাবৃত অঙ্ক হইতে হবে 4টা,
দেখো বোঝা গেছে কিনা, আবার বলতেছি যে আমার 3টা 4টা 5টা যেই কয়টাই দশমিক ভগ্নাংশ দিয়ে দিক না কেন, এদের আবৃত অনাবৃত কাউন্ট করবো, যে আবৃত অঙ্ক কয়টা, অনাবৃত কয়টা। অনাবৃত যে কয়টা আছে সবার মধ্যে, এর মধ্যে ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা হলো সদৃশ সংখ্যার মধ্যে হইতে হবে। অর্থাৎ সদৃশ বানাবো যখন, তখন অনাবৃত অঙ্ক কয়টা হইতে হবে, 4টা হইতে হবে। কিভাবে 4টা আনবো সেটা পরের হিসাব, সেটা আসতেছি। কিন্তু আমি যখন সদৃশ করব, তখন তাদের মধ্যে অনাবৃত অঙ্ক হইতে হবে 4টা, অর্থাৎ সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম। আর আবৃত হইতে হবে হলো আমার এখানে যারা আছে তাদের, আমার এখানে বুঝো, যারা আছে তাদের লসাগু, যারা আছে তাদের যে আবৃত নাম্বারটা তার লসাগু। ঠিক আছে, তো 0 2 3, ঠিক আছে, কই তো 0 তো কাউন্ট হবে না, এই তো যেটা বলছিলাম লসাগু। তো এখানে লসাগু কত হয়, লসাগু 3 আর 2 3 দুগুণে কত হয়, 6। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি এ পর্যন্ত গেল। তাহলে আবার বলতেছি, আবৃত যে অঙ্কগুলো আছে তাদের লসাগু করব, এবং আমার সদৃশের মধ্যে আবৃত সংখ্যা অঙ্ক অতগুলা হইতে হবে, 6টা হইতে হবে। আর অনাবৃত ম্যাক্সিমাম যতগুলো আছে আমার সদৃশের মধ্যে ততগুলা হইতে হবে। এখন আমি এটা বানাবো কিভাবে, দেখো সোজা হিসাব। 1.7643, পরেরটা হলো 3.24, পৌনঃপুনিক আছে। পরেরটা হলো 2.78346। এখন সোজা কথা, আবৃত যদি 6টা হয়, অনাবৃত যদি 4টা হয়, টোটাল অঙ্ক কয়টা হবে, 10টা। তো এটা এখন ভেঙে দিবা, জাস্ট দশমিকের উপর 10টা অঙ্ক রাখবা। কিভাবে, দেখো লাস্টেরটা দিয়ে কাজ শুরু করি। লাস্টেরটা দেখো 2.78, পৌনঃপুনিক যখন উঠাবা 346 লিখলাম, ভালো কথা 346 লিখলাম। আরেকটা 346 লিখতে পারবো, এটাই তো রিপিট হবে, তাই না? তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 3 4 পর্যন্ত। ক্লিয়ার? মিলছে? হুম 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 হুম, ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন পরেরটা 3.24 এর ক্ষেত্রে চিন্তা করো। 3.24 রিপিট আসবে, 24 24 24, 10টা লিখবো। আবৃত অনাবৃত মিলে টোটাল কয়টা হবে, 10টা, 2 4 6 8 10, ঠিক আছে। আর 1.7643 এর ক্ষেত্রে আমি নাম্বার আর কিভাবে আনবো, এর তো পৌনঃপুনিক নাই, রিপিট হবে না, হবে না, ঠিক আছে। জিরো তো আছে, দশমিকের পরে তো আমি লাস্টে জিরো অনেকগুলোই নিতে পারি, 4টা আছে আমার অলরেডি অঙ্ক, আরো 6টা জিরো নিয়ে নেব, নিলাম। এখন অনাবৃত কয়টা থাকবে, অনাবৃত থাকবে 4টা, তাহলে প্রথম 4টা বাদ, প্রথম 4টা বাদ। আবৃত থাকবে কয়টা, আবৃত থাকবে 6টা, ওইটা হবে লাস্টের 6টা। তাহলে লাস্টে 1 2 3 4 5 6, এই 6টা আবৃত করে দাও। এখানেও 1 2 3 4 5 6, 6টা আবৃত করে দাও। 1 2 3 1 2 3 4 5 6 6 3 4 6 3 4 আবৃত করে দাও, কাজ শেষ। দেখো তো এই 3টা সংখ্যার মধ্যে আবৃত কয়টা, 4টা, সরি অনাবৃত কয়টা, 4টা, আবৃত কয়টা, 6টা। মিলছে অ্যান্সার? তাহলে আবার আমি ফুল জিনিসটা এক্সপ্লেন করতেছি, আবার এক্সপ্লেন করতেছি, কথা বুঝো। আমার যে 3টা সংখ্যা দিবে তাদের মধ্যে দেখবো আবৃত কয়টা আছে, অনাবৃত কয়টা আছে। তাদের মধ্যে যেই কয়টা অনাবৃত থাকবে, এর মধ্যে যে ম্যাক্সিমাম নাম্বারটা, আমার সদৃশ সংখ্যার মধ্যেও ততগুলো অনাবৃত থাকবে। এবং এর আবৃতর মধ্যে যে মানে আবৃত অঙ্ক যত, প্রথমটায় আবৃত 0, সেকেন্ডটায় 2টা, থার্ডে 3টা, এর লসাগু করবা, আসে 6। তার মানে আমার সদৃশের মধ্যে, সদৃশ যে বানাবো তখন আমার আবৃত অঙ্ক হইতে হবে 6টা। আমি আরেকটা ম্যাথ করাই দিই, ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখো 5.6 7.345 10.78423 4 5 আর এখানে 4 2 3। আচ্ছা এখন দেখো অনাবৃত কয়টা আছে, ফার্স্টে অনাবৃত হিসাব করি। প্রথমটায় নাই, পরেরটায় একটা, পরেরটায় 2টা। আবৃত
প্রথমটায় একটা, পরেরটায় দুইটা, লাস্টেরটায় হলো তিনটা। তাহলে আমি যে সদৃশ বানাবো, সদৃশে অনাবৃত কয়টা থাকে? দেখো অনাবৃত যে কয়টা আছে এর মধ্যে ম্যাক্সিমামটা হবে 0 1 2 এর মধ্যে ম্যাক্সিমাম 2, তার মানে দুইটা অনাবৃত থাকবে। আর আবৃত হবে লসাগু, তো 1 2 3 লসাগু হলো 6। ঠিক আছে, তাহলে আমার যে নাম্বারগুলো ছিল 5.6, এর উপর পৌনঃপুনিক ছিল 7.345, 45 এর উপর পৌনঃপুনিক ছিল 10.78, 4 2 3 এইটার উপর পৌনঃপুনিক ছিল। এখন কথা বুঝি, আমার আবৃত অনাবৃত মিলায় টোটাল কয়টা হবে? 8টা হবে। 2টা অনাবৃত, 6টা আবৃত, তো আমার 8টা ডিজিট আনতে হবে। দেখো 5 পয়েন্ট কয়টা ডিজিট আনবা? 8টা, 1 2 3 4 5 6 7 8, দশমিকের উপর 8টা চলে আসছে। আচ্ছা, তারপর 7.345 রিপিট হইতেছে, তাহলে 4 5 কত হইলো? 1 2 3 4 5 6 7, আবার 4 দিয়ে দাও, 8 8 হয়ে গেছে। আর 10.78 তো থাকবে, 4 2 3 রিপিট হবে, 4 2 3 4 2 3 3 3 6 7 8। এখন দেখো দশমিক ডট ডট কেন দিছি? এখন দিয়ে বসা দিব, আমি পৌনঃপুনিক বসায় দিব। এখন দেখো অনাবৃত কয়টা থাকবে? অনাবৃত থাকবে হলো 2টা, প্রথম 2টা বাদ দিয়ে লাস্টের 6টারে আবৃত করে দাও। প্রথম 2টা বাদ দিয়ে লাস্টের 6টারে আবৃত করে দাও। ম্যাথ শেষ। ঠিক আছে, ম্যাথ শেষ, ইজিলি ক্লিয়ার। তাহলে সদৃশ করার মেথড বুঝতে পারছি। ওকে, নেক্সট যোগ বিয়োগের ব্যাপারটা। ঠিক আছে, আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো সদৃশ করতে হবে। ঠিক আছে, সদৃশ করতে হবে। তো আমি ম্যাথ দিয়ে বুঝাবো, তাহলে এত এত জিনিসপত্র ভূগুজি আমার পড়ার দরকার নেই, আমি ম্যাথ দিয়ে বুঝাবো সিম্পলি। তো ফার্স্টে আমার হলো, দেখো কারে কারে যোগ করতে বলছে। 3.89, আমি লিখি একটু, 3.89, 2.178, 5.8979889798, 5.89798। এখানে পৌনঃপুনিক কার উপর? 798 এর উপর। এখন সদৃশ করার ক্ষেত্রে ফার্স্টে দেখা লাগবে আবৃত কয়টা, অনাবৃত কয়টা। দেখি আমার এখানে আবৃত কয়টা। আবৃত কয়টা, অনাবৃত কয়টা? অনাবৃত হলো প্রথমটায় 0, পরেরটায় একটা, তারপরেরটা হলো 2টা। তো আমার এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার 2, তার মানে 2 হইতে হবে। সদৃশের মধ্যে অনাবৃত 2টা হইতে হবে। আবৃত দেখো প্রথমটায় 2টা, পরেরটায়ও 2টা, তারপরটায়ও 3টা। তো লসাগু করো, 2 2 3 এর লসাগু, 2 2 3 এর লসাগু কত হয়? 2 2 3, 2 দিয়ে কাটা যায়, 2 1 কে 2, 2 1 কে 2, এখানে 3 রে যায় না, 3 2 6, তার মানে লসাগু হয় 6। টোটাল ডিজিট হবে 8টা, যার মধ্যে অনাবৃত 2টা, আবৃত 6টা। তো এখানে 8টা ডিজিট লেখো, 3.89898989, তারপরে 2.178, তারপর 78 আবার লিখবো, 787 হয়েছে, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। তারপরে দেখো 5.89789798, 798 আবার লিখবো, 8টা হয়ে গেছে, 2 4 6 8 হয়ে গেছে। এখন পৌনঃপুনিক বসায় দাও, 2টা অনাবৃত, বাকি 6টা আবৃত। ঠিক আছে, এখন যোগ করো।
যোগের ক্ষেত্রে একটা জিনিস একটু ডিফারেন্ট হয়, বা বাদ বাকি এমনি যোগ বহুত ইজি। দেখো যোগ করি দেখি, 9 আর 7 কত আসে? 9 আর 7 আসে হলো 16, 16 আর 8 24, তো 24-এর 4 হাতে থাকলো 2, ঠিক আছে। এরপর দেখো 8 দুগুণে 16, 16 আর 2 কত? 18, 18 আর 9 কত? 18 আর 9 হলো 27, 27-এর 7 হাতে থাকে 2। এখানে দেখো 9, 7 দুগুণে 14, 14 আর 2 কত? 16, 16 আর 9 কত? 25, হাতে থাকে 2। এখানে দেখো 8 দুগুণে 16, আচ্ছা 3 8 24 আর 2 26, হাতে থাকে 2। 9 10 11, 11 আর 9 20, 20 আর সাথে 27, হাতে থাকে 2। এখানে দেখো 8 দুগুণে 16, 16 আর 2 কত? 18, 18 আর সাথে কত? 25, হাতে থাকে 2। দেখো 9 দুগুণে 18 আর 2 20, 20 আর সাথে 27, হাতে থাকে 2। 8 দুগুণে 16 আর 1 17, 17 আর 2 19, হাতে থাকে 1। 5 6 7 8 9 10 11, 11 পয়েন্ট, এটাকে চেক করে নিই একটু। 11.975, 975 76 574 76, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে কিন্তু কাজ শেষ হয়নি। কেন কাজ শেষ হয়নি? যে কাজটা করবা, আমার একদম পৌনপুনিক যেখানে স্টার্ট হয়েছে, পৌনপুনিক যেখানে স্টার্ট হয়েছে তার প্রথম ডিজিটগুলো দেখো। প্রথম ডিজিট হলো 8 8 7, এই তিনটা যোগ করবা। 8 8 7, 8 দুগুণে 16, 16 আর সাথে কত? 16 আর সাথে 25। তো এর যে প্রথম যে ডিজিট আছে, মানে এই যোগফলটা যদি 10-এর বড় হয়, প্রথম কথা হইলো যোগফলটা যদি 9-এর বড় মানে 10 বা 10-এর বেশি হয়, তখন একদম যে প্রথম যে নাম্বারটা আছে না, প্রথম যে নাম্বারটা আছে 2, এটা তুমি যোগ করে দিবা। মেইনলি এটা কেন হয় একটু বুঝাই। নরমালি এটা পৌনপুনিক মানে কি এখানে শেষ হইছে না, তো এটা তো ইনফাইনাইট ভাবে চলতেছে। তার মানে এটার পাশেই আবার কি রিপিট হয়েছে দেখো তো, বুঝছো? ঠান্ডা মাথায় বুঝো। এটার পাশেই কিন্তু আবার এই পৌনপুনিকের পার্টটা রিপিট হয়েছে, মানে 8 9 8 9 8 9 আসছে, ওরও কিন্তু 8 7 8 7 8 আবার আসছে, ওরও কিন্তু এই 7 দিয়ে শুরু হয়ে এটা আবার আসছে। তো এটা যখন যোগ করছি, যোগ করার পর 25-এর 5 এখানে বসছে, 2 হাতে ছিল, ওই 2 কি 4-এর সাথে যোগ হবে, বোঝা গেছে? তো ওইটার জন্যই মেইনলি আমরা করছি, তো এটা দেখানোর দরকার নেই, বাট বুঝতে পারলে হইলো তোমার যে কেন 2 যোগ করছি। কারণ পৌনপুনিকের পরে তো এখানে আরো পার্ট আছে। পৌনপুনিক মানে কি রিপিট হইতেছে, তো এই প্রথম অংশটা আবার রিপিট হবে, তো এখানে 8 আসবে, 8 আসবে, 7 আসবে, তো এটা যোগ করলে 25, ওইটার যে হাতের 2 ওটা যোগ করছি, ওইটার হাতের 2টা এখানে যোগ হবে। তো যোগ হইলে কত? 4 আর 2 6, আর বাদ বাকি যা আছে 7 5 6 7 5 7 9.11। দেখো বুঝা গেছে কিনা, বুঝতে পারছি কিনা? ঠিক আছে, ওকে। আচ্ছা, সর্বডানে যোগের ধারণা বুঝানোর তো আমি বললামই। এখন যে কাজটা করব, আমরা বিয়োগ করব। 8 পয়েন্ট, ওই তো আগের কাজ, সদৃশ করতে হবে। 8.243, 8.243, 5.24673, কার কার উপরে? 673, আচ্ছা 43, 43673। আগের মতো চিন্তা করো, আমার অনাবৃত কয়টা? প্রথমটায় একটা, পরেরটায় 2টা। আবৃত কয়টা? প্রথমটায় হলো 2টা, পরেরটায় 3টা। তো এখানে আমরা যেভাবে কাজ করি ওইভাবে আগাবো, যে অনাবৃতর মধ্যে আমি ম্যাক্স নিব, যেটা হলো 2, আবৃতর মধ্যে লসাগু 3 দুগুণে 6, ঠিক আছে। তো টোটাল আমার ডিজিট হবে 8টা, 2টা অনাবৃত, 6টা আবৃত। তো এখানে 8 ডিজিট লেখো, একটু ফাঁকা ফাঁকা করে লিখি। আচ্ছা, তো 8.243, এখন 43 রিপিট করো। 4343 কয়টা হলো? 1 2 3 4 5 6 7, আবার 4 দাও, 8। যেখানে আমার টোটালি এই 2 আর 6 মিলে 8টা অঙ্ক হয়ে যাবে, থামাই দিব। এরপরে দেখো 5.24673,
673, তারপর 673 আবার আসবে, 8টা হয়েছে, 2 4 6 8 হয়ে গেছে। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় বুঝি, ঠান্ডা মাথায় আমি বিয়োগ করতেছি, ভালো কথা। তো নর্মালি বিয়োগ করতে পারি, 4 থেকে 3 গেলে কত থাকবে? 1। 3 থেকে তো 7 বিয়োগ যায় না, 3-এর সাথে 1 চিন্তা করো, 13। 13 থেকে 7 গেলে কত? 6। তো 1 এক্সট্রা নিছিলা, ওইটাকে এই নিচে 6-এর সাথে কি করবা? যোগ করবা, হয়ে যাবে কত? 7। আচ্ছা, ভালো কথা, 7 হয়ে গেল। তো 7 যদি হয়ে যায়, এখানে 7 যদি হয়ে যায়, 4 থেকে তো বিয়োগ যায় না, 1 নাও, 14 থেকে 7 গেলে হলো 7। এখানে নিচে আবার 1 যোগ হবে, 4 হয়ে যাবে। তো এখানে 3-এর সাথে 1 নিবা, 13 থেকে 4 গেলে কত? 9। এখানে আবার 1 যোগ হবে, 8, এটা হয়ে যাবে 14। 14 থেকে 8 গেলে 6। আবার এখানে 1 যোগ হবে, 7, এখানে 13 হবে। 13 থেকে 7 গেলে কত? 6। আবার এখানে 1 যোগ হবে, 5, এটা হয়ে যাবে 14। 14 থেকে 5 গেলে কত? 9। এখানে 1 যোগ হবে, 3, এটা হবে 12। 12 থেকে 3 গেলে কত? 9। এখানে 1 যোগ হবে, 6। 8 থেকে 6 গেলে কত? 2। কাজ শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ পৌনঃপুনিক মানে কি এখানে? আচ্ছা, পৌনঃপুনিক তো দেইনি। 2টা অনাবৃত বাদ বাকি সব আবৃত, মানে 6টা আবৃত। এখন কথা বুঝি, মেইনলি যে কাজটা হবে, আগের বার যেমন যোগ করছিলাম, এখানে একটা কাহিনী বুঝো। একদম পৌনঃপুনিকের শুরুতে যেই 2টা ডিজিট আছে, এখানে দেখো 3 থেকে 6 বিয়োগ কি যায় কিনা, এটা চিন্তা করো। 3 থেকে 6 কি বিয়োগ যায়? সিম্পলি যায় না, আমার উপরে 1 নিতে হবে। নিতে হবে কিনা? হবে তো, তাই না? 3 থেকে 6 তো বিয়োগ যায় না, যেহেতু 1 নিতে হয়েছে, এখানে 1 মাইনাস করে দিবা। কেন ভাই? অ্যাকচুয়ালি নিয়মটা কি? অ্যাকচুয়ালি হলো এই পৌনঃপুনিক মানে কি, এই পার্টটা তো আবার বসছে সাইডে, তাই না? 13 6 সাইডে লিখি, ঠিক আছে? তো এই পার্টটা তো আবার বসছে এদিকে, 3 6। তো এখানে যখন তুমি বুঝছো, এইখানে যখন তুমি বিয়োগটা করছো, 13-এর সাথে একটা 1 নিছো, তাই না? নিছো কিনা? তো তারপর যখন বিয়োগ করছো, বিয়োগ করার পর ওই একটা এখানে 3-এর সাথে যোগ করতে হবে, তখন 4 - 4 এটা কত হয়ে যাবে? 0। তখন 4 - 4 হয়ে যাবে 0। তো অ্যাকচুয়ালি ওইটার জন্যই, বাট আমরা ওইভাবে মনে রাখবো না। আমরা দেখবো যে পৌনঃপুনিকের একদম প্রথম যে 2টা ডিজিট বিয়োগ করব, যদি 1 নেয়া লাগে উপরেরটার সাথে, তখন এখানে নিচে 1 বিয়োগ করব। 1 বিয়োগ করলে 0, এখানে থাকে 6 7 9 6 6 9 9.2। পৌনঃপুনিক দিতে হবে 2টা অনাবৃত 6টা আবৃত। আমি যোগের ক্ষেত্রে মনে হয় দেই নাই ভুলে, যোগের ক্ষেত্রে আমি কি দেই নাই? হ্যাঁ, দেই নাই। 2টা অনাবৃত 6টা আবৃত, এটা দিতে ভুলে গেছিলাম। 2টা অনাবৃত 6টা আবৃত। হয়েছে, কই গেল? এই তো। আচ্ছা, তো এটা তো করলাম, যোগ বিয়োগ করলাম, তো বিয়োগ এটা তোমরা পারবা। এখন গুণ ভাগের ব্যাপারটা আসি। গুণ ভাগ বহুত ইজি, ঠিক আছে? 4.3 কে 5.7 দ্বারা গুণ করো। আগে এগুলারে তুমি ভগ্নাংশে কনভার্ট করবা। তো 4.3 এর উপর পৌনঃপুনিক ইন্টু 5.7, তো ভগ্নাংশে কনভার্ট করাটা আমরা জানি। তো এই 43 লিখবো, তার থেকে বিয়োগ যাবে কি? বিয়োগ যাবে হলো আবৃত পার্টটা বাদ দাও, থাকে কত? 4। নিচে দেখবো দশমিকের পর আমার ডিজিট কয়টা আছে, আবৃত কয়টা আছে? একটাই, জন্য একটা 9, অনাবৃত নাই, থাকলে ওটার জন্য 0 দিতাম। এখানেও সেম, 57 মাইনাস 7 বাদ দাও, আবৃত বাদ দাও, থাকে 5। নিচে দশমিকের পর আবৃত একটা 9, অনাবৃত থাকলে 0 দিতাম। 43 থেকে 4 গেলে কত? 39/9। 57 থেকে 5 গেলে কত? 52/9। এটা গুণ করলে কত আসে? 39 × 52 ভাগ 9 × 81। এটা দশমিকে নিলে আসে হলো 25.037 ... তো পৌনঃপুনিকে যদি লেখো, দেখো কোনটা রিপিট হইতেছে? 037 রিপিট হইতেছে, 0-র শুরুতে এবং 7-এর উপরে
মানে শুরুতে এবং লাস্টে আমরা কি দিব, দশম এই পৌনঃপুনিকের চিহ্ন দিব, শেষ। ঠিক আছে, এতকে এত দ্বারা গুণ, সিমিলার, প্রত্যেকটা ম্যাথ সিমিলার। ঠিক আছে, যেহেতু সিমিলার এটা করা দিই 2.5, যেটার বলা যায় 25/10, তাই না? দশমিক উঠায় দিছি, 25 থাকে, দশমিকের জন্য 1 দিব, এবং দশমিকের পর ডিজিট একটা আছে, এই জন্য একটা 0। বুঝছো? দশমিক উঠায় আমি লিখি কিভাবে, 2.5, এটার ভগ্নাংশ কিভাবে লিখবা, দশমিক বাদ দাও, থাকে 25, দশমিকের জন্য 1 দিবা, এরপর ডিজিট আছে একটা, এই জন্য একটা 0। আচ্ছা, ভালো কথা। ইনটু, দেখো 4.35 এর উপর পৌনঃপুনিক 435 মাইনাস আবৃত অংশ বাদ দাও, থাকে 43, দশমিক বাদ দিয়ে 43। নিচে দেখো দশমিকের পর আবৃত কয়টা, একটা, এই জন্য 9, অনাবৃত কয়টা, একটা, এই জন্য 0। ঠিক আছে, সিমিলারলি 1.324, 1.324, আচ্ছা একটু সাইডে লিখি, এই তো 2.5 তো বললামই 25/10, এটা তো বললাম যে 435 মাইনাস আবৃত বাদ দাও 43, নিচে কি হলো 10, কথা এখন এন্ট্রি নিতেছে না। 2.5 মানে 25/10, 4.35 435 মাইনাস আবৃত বাদ দিয়ে থাকে 43, আবৃতর ডিজিট একটা, এই জন্য একটা 9, অনাবৃত একটা, এই জন্য একটা 0। আর 1.234 1234 লিখলাম, দশমিক আর আবৃত বাদ দিয়ে। এখন আবৃত অংশটাই বাদ দিয়ে দিলে থাকে 12, 1.2 থাকে, দশমিক বাদ দিয়ে কত, 12 থাকে। নিচে দেখো দশমিকের পর আবৃত দুইটা, এই জন্য দুইটা 9, অনাবৃত একটা, এই জন্য একটা 0। তো 25 উপরে ইন্টু 435 মাইনাস 43, এটা আসে 392, 25/10 ইন্টু 392 বাই কত, 90, ইন্টু 1234 মাইনাস 12, 1222, তার নিচে 990। আচ্ছা, এটা আসে হলো 13.44062851, এটা পৌনঃপুনিক আসে না। ঠিক আছে, শেষ। তো গুণের ব্যাপার আমাদের গেল, এখন ভাগের আমি একটা দেখাই দিই। 7.32, এখানেও সেম, আমি আগে ভগ্নাংশে কনভার্ট করব। 7.32, তাহলে 732, আবৃত অংশ বাদ দিলে থাকে 7, দশমিকের পর আবৃত দুইটা, এই জন্য দুইটা 9, অনাবৃত নাই। তো 732, এটা থেকে 7 বাদ দাও, থাকে 725। আর এখানে দেখো 0.27, তো দশমিক আবৃত বাদ দিয়ে 27 মাইনাস আবৃত বাদ দিলে 0, দশমিকের পর দুইটা আবৃত, দুইটা 9। ঠিক আছে, তাহলে 27/99। এখন প্রথমটারে সেকেন্ডটা দিয়ে ভাগ। তো ভাগ মানে কি, 7.32 এর আবৃত, নিচে 0.27 এর আবৃত। তো উপরেরটা আসে 725, তার নিচে 99, তারপরেরটা আসে 27, তার নিচে 99। এরপরে ক্যালকুলেট করো, 725, এটা আসে 725-এর নিচে 99, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 27 থেকে, আচ্ছা আমি 27 এর উপর আবৃত দিয়ে দিছি, তাই না? শুধুমাত্র 7 এর উপর ছিল, আচ্ছা সমস্যা নেই, ম্যাথ ঠিকই আছে, তাহলে আমি আর কাটলাম না। 26.85 1851 ডট ডট ডট, তার মানে 851, তার মানে 26.851। আমার অ্যান্সার মিললো না কেন? কারণ প্রশ্নে ওরা 0.27 শুধু 7 এর উপর পৌনঃপুনিক দিছিল, আমি ভুলে 27 পুরোটার উপর দিয়ে দিছি। বাট প্রসেস ঠিক আছে, আমাদের প্রসেস দিয়ে কাজ। ঠিক আছে, তো
তো ভাগের জিনিসপত্র গেল, এন্ড এটার মাধ্যমে কিন্তু আমাদের চ্যাপ্টার অ্যাকচুয়ালি শেষ। ঠিক আছে, অসীম দশমিক ভগ্নাংশের কাহিনী। ঠিক আছে, তাহলে টপিকগুলো কি কি ছিল? টপিকগুলো ছিল কি কি হিসাব করো। মেইনলি ছিল যে মেইনলি কনসেপ্ট ছিল। আচ্ছা এখানে দেখি এমসিকিউ সলভ করে দিই তোমাদের। নিচের কোনটি অমূলদ সংখ্যা? প্রথমটা দেখো আবৃত, এটা মূলদ হবে। পরেরটা দেখো 16 পূর্ণবর্গ, 9 পূর্ণবর্গ, তার মানে এটা সম্ভব না। 8 রে কিউব রুট করলে 2, 27 রে কিউব রুট করলে 3। আর এখানে দেখো 5/√3, √3 কিন্তু 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তারে যখন রুট করবা আমার সেটা একটা অমূলদ সংখ্যা চলে আসবে। ABCD 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, আমরা পড়ছি না 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেটা কি হয়? একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। ঠিক আছে, হয়ে গেল। এরপরে বলছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কত গুনতে পারবো? 2 থেকে শুরু হবে, 1 থেকে কিন্তু না। 2, 3, 4 না, 5, 6 না, 7, 8 না, 9 না, শেষ 4টা। মৌলিক সংখ্যা মানে যাকে আমি শুধুমাত্র ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। 3 রে শুধুমাত্র আমি 3 দিয়েই অথবা 1 দিয়ে ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যার সেট কোনটা? পূর্ণ সংখ্যার সেট কোনটা? -3, এই তো -2, -1, 0, 1, 2। কেন ভাই এটা কেন নিল না? এখানে সিকোয়েন্স দেখছো, -3, -1, আচ্ছা -2 বাদ দিয়ে দিছে, তার আগেরটাও দেখো সেম কাজ করছে। আচ্ছা বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা ধরো 3, স্কয়ার করো 9। বিজোড় সংখ্যা ধরো 5, স্কয়ার করো 25। বিজোড় সংখ্যার বর্গ বিজোড় সংখ্যাই আসতেছে। দুইটা জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা। দুইটা জোড় সংখ্যা নাও, 2 এবং 4 নিলাম, তার মানে 8। এটার গুণিতক মানে কি? এটার সাথে 1 গুণ হবে, এটার সাথে 2 গুণ হবে, এটার সাথে 3 গুণ হবে, যাই গুণ করি না কেন 8 দুগুণে 16, 3 8 24 ওই জোড় সংখ্যাই আসবে। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ না। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার রুট করলে সেটা অমূলদ সংখ্যা আসবে। তার মানে অ্যান্সার কত? 1 আর 2। তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা উদাহরণ দিয়ে চিন্তা করো না। ধরো 3, 4, 5 নাও। ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টা নিলাম, 4 5 20, 3 20 60। অথবা অন্য চিন্তা করো, 7 8 9। 8 9 কত? 72 ইন্টু 7, 504। ঠিক আছে, কত দ্বারা বিভাজ্য হবে? দেখো 5 দিয়ে বিভাজ্য হবে 504 রে? হবে না। 7 দিয়ে হবে? হওয়ার কথা না, অ্যান্সার 6 হবে। 5 দিয়ে হবে না, 7 দিয়ে, আচ্ছা 7 দিয়ে হবে, সরি 6 হবে না, 6 দিয়েও তো যায়। 11 12 13 নেই, উদাহরণ নিয়ে চিন্তা করি। 11 12 13, 11 ইন্টু 12 ইন্টু 13, 1716। এখন দেখি এটাতে 6 দিয়ে ভাগ যায়? যায়। এটাতে কি 7 দিয়ে ভাগ যায়? যায় না। তার মানে অ্যান্সার হবে কত? 6। ঠিক আছে, এরপরে এ আর বি দুইটা ক্রমিক জোড় সংখ্যা, তাহলে নিচের কোনটা বিজোড় সংখ্যা? একটা জোড় সংখ্যা এ আর বি দুইটা ক্রমিক জোড়, তাহলে এ ধরো 2, উদাহরণ নিয়ে চিন্তা করলে ইজি হবে। বি ধরো কত? ক্রমিক জোড় সংখ্যা মানে পর পর, তাহলে একটা 2 হলে পরেরটা 4 হবে, একটা 10 হলে পরেরটা 12 হবে। তো বলছে কোনটা বিজোড় সংখ্যা? এখন এ স্কয়ার মানে 2 এর স্কয়ার, এটা তো 4, এটা তো বিজোড় না। বি স্কয়ার মানে 4 এর স্কয়ার মানে 16, এটাও কিন্তু বিজোড় না। এ স্কয়ার প্লাস 1, অবভিয়াসলি এ স্কয়ার যেহেতু একটা জোড় সংখ্যা, এর সাথে 1 যোগ করলে কি অবভিয়াসলি বিজোড় সংখ্যা আসবে, মানে 4 এর সাথে 1 যোগ করো 5 আসবে। এ আর বি দুইটা পূর্ণ সংখ্যা হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কোনটা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? দেখো এ স্কয়ার বি স্কয়ারের সাথে আমি যদি 2ab যোগ করি, তখন এটারে বলা যাবে a প্লাস বি হোল স্কয়ার। তখন এটারে বলতে পারবো একটা পূর্ণবর্গ সংখ্যা। কোনটা অমূলদ? ঠিক প্রমাণ করো যে অমূলদ। করছি আমরা, √2 এর ম্যাথটা করছিলাম। ঠিক আছে, এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তারপর কি প্রমাণ করো? এই ম্যাথ, উদাহরণের ম্যাথ করানো। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, করছি। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তাও করছি। নিয়ম ছিল মনে আছে? আরেকবার মনে করে দিই। 6.23 সবচেয়ে হার্ডেস্টটা করে দিই। দেখো পুরা সংখ্যাটা আবৃত দশমিক বাদ দিয়ে লিখবা, দেন মাইনাস দিয়ে
আবৃতর পার্টটা বাদ দিয়ে দাও, থাকে কি 62। নিচে দেখো দশমিকের পর আবৃত সংখ্যা আছে 3টা, মানে অঙ্ক আছে 3টা, অনাবৃত একটা, এই জন্য একটা 0। তো 62309 মাইনাস 62, এটা থাকে হলো 62247, নিচে 9990, শেষ। এরপরে সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করো, করছি, ঠিক আছে। আগে আমরা দেখব, আবার মনে করাই দিই, আগে আমরা দেখব কি যে আবৃত কয়টা আছে, এন্ড আমার সদৃশ আবৃত হবে তার লসাগু, দেখবো অনাবৃত কয়টা আছে, সদৃশ অনাবৃত হবে ম্যাক্সিমামটা, ঠিক আছে। দেন যোগ করার ক্ষেত্রে কি করব, সদৃশ করব, দেন যোগ করব, বিয়োগ করার ক্ষেত্রেও সদৃশ করব, যোগ করব, দেন লাস্টে আমার কি আছে, গুণ আছে, সেম কাজ হবে, ভগ্নাংশে নিয়ে দেন গুণ করব, দেন আমার ভাগ আছে, ঠিক আছে। তাহলে আচ্ছা, বর্গমূল মোটামুটি আমাদের সবকিছু ডান। তাহলে এই ম্যাথগুলো আমি তোমাদের জন্য রাখতেছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, কারণ আমি করাই দিছি, ঠিক আছে। ডিফারেন্ট কোনো ম্যাথ নাই, গুণ ভাগ যা বলো আমার সব করানো আছে। তাহলে এখানে আমি আর রাখলাম না কিছু। তাও যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবভিয়াসলি তোমরা গ্রুপে জানাইতে পারো, তোমরা অন্য যেখানেই জানাই দিতে পারো, সমস্যা নেই। জানাই দিলে যদি মনে হয় তোমাদের যে না ভাই এটার উপর আমাদের আরো কিছু ডিটেল ক্লাস লাগবে, তাও আমি করা দিলাম, সমস্যা নেই। তো এখানে আমরা শেষ করতেছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।